গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল হল সুন্দরবন। এই সুন্দরবনের বেশিরভাগ অংশটাই বাংলাদেশে পড়লেও আমাদের ভারতেও সুন্দরবনের বেশ কিছুটা অংশ রয়েছে। এই সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, যেটা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে আরও বিভিন্ন বন্যপ্রাণী এবং অনেক রকমের ম্যানগ্রোভ গাছ দেখতে পাওয়া যায়। তাই বছরের বিভিন্ন সময়ে অনেকেই এই সুন্দরবন ভ্রমণে গিয়ে থাকেন। আর শীতকাল এই সুন্দরবন ভ্রমণের এক আদর্শ সময়। সুন্দরবন কিভাবে যাবেন আর আপনারা ওখানে গিয়ে কিভাবে সব জায়গাটা ঘুরে দেখবেন, পুরোটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সুন্দরবন যাওয়ার জন্য প্রথমেই আপনাদের পৌঁছতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দক্ষিণ শাখা থেকে আপনাদের ধরতে হবে ক্যানিং লোকাল। আমরা সকাল 8:28 ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেছিলাম ক্যানিং রেল স্টেশনে। আপনারা এর আগের বা পরের ক্যানিং লোকাল ধরে চলে যেতে পারেন ক্যানিং স্টেশনে। তবে আগে থেকে আপনারা যে ট্রাভেল এজেন্সি বুক করেছেন তারা যে সময় পৌঁছতে বলবে আপনারাও সেই সময় পৌঁছবেন। প্রায় 9:30 মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং রেল স্টেশনে। ক্যানিং পৌঁছে আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে নিতে হবে, তারাই ওখান থেকে গাড়ি করে দেবেন। সেই গাড়িতে করে আপনাদের পৌঁছতে হবে গদখালিতে। গদখালি থেকেই আপনাদের লঞ্চে করে পৌঁছতে হবে সুন্দরবন। রাস্তায় যেতে যেতে আপনাদের এখানে ব্রেকফাস্টও ওনারা করিয়ে দেবেন, আর তারপর পৌঁছে যাবেন গদখালি। ক্যানিং থেকে গদখালি যেতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। বাস বা অটো করেও এখানে পৌঁছানো যায় ক্যানিং স্টেশন থেকে, তো আপনারা চাইলে সেভাবেও চলে আসতে পারেন। গদখালি থেকে আপনাদের ট্রাভেল এজেন্সির যে লঞ্চ থাকবে সেই লঞ্চে আপনাদের উঠে যেতে হবে। আপনার ট্রাভেল এজেন্সির থেকে আপনার বোটের নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন, আর সেই নাম বা কন্ট্যাক্ট নাম্বার দেখেই আপনারা বোটেতে উঠবেন। আমাদের বোটটার নাম ছিল এনভি শ্রীকৃষ্ণ। বোটের নিচের অংশে থাকবে ব্যাগ রাখার ব্যবস্থা এবং বিছানা, তো সেখানে আপনারা ব্যাগ রেখে ওপরে এসে বসবেন। আর ওপরে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব সুন্দরবনে। এখান থেকে যে বোটে আপনারা উঠবেন সেই বোটই সুন্দরবন থেকে ঘুরিয়ে আপনাদের আবার 2 দিন পরে এখানেই নামাবে। সুন্দরবনের প্যাকেজ 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনের হয়, তো আমরা 2 রাত 3 দিনের প্যাকেজটা বুক করেছিলাম। গদখালি থেকে লঞ্চে উঠে আমাদের সফর শুরু হলো সুন্দরবনের পথে। সুন্দরবনের পথে যেতে যেতে নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা এবং এই বোটে বসেই খাওয়া দাওয়া, এই সব কিছু মিলিয়ে 2 রাত 3 দিনের এই ট্যুরটা আমাদের বেশ ভালোই কেটেছিল। ক্যানিং স্টেশন থেকে শুরু করে আবার ক্যানিং স্টেশনে ফিরে আসা পর্যন্ত আপনাদের দায়িত্ব পুরোপুরি ট্রাভেল এজেন্সির হয়ে যাবে। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং আপনাদের ঘোরানো সব কিছুই ওনারা করিয়ে দেবেন। সুন্দরবন ঘোরার জন্য অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে এবং তাদের নির্দিষ্ট রেট চার্টও রয়েছে, তো আপনারা সেইগুলো দেখে তারপর বুক করবেন। কিছু দূর যাওয়ার পর আমরা আজকের 2টো সাইট সিইং স্পট দেখে নেব। আজকে প্রথম যে সাইট সিইং স্পটে আমরা নামব সেটা হলো সুন্দরবনের আগেই অবস্থিত বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো। নৌকা থেকে নেমে কিছু দূর হেঁটে প্রথমেই আমরা যেখানে পৌঁছবো সেটা হলো হ্যামিল্টন বাংলো। এটা ইংরেজ সাহেব হ্যামিল্টনের একটা বাগান বাড়ি হিসাবে সংরক্ষিত রয়েছে। এই বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না, শুধু বাইরে দাঁড়িয়ে ফটো তোলা যায়। বাড়িটা সম্পূর্ণভাবে কাঠের নির্মিত এবং অত বছর আগে নির্মিত হওয়া সত্ত্বেও এখনও স্বমহিমায় বিরাজমান। শীতকালটাই সুন্দরবন ভ্রমণের আদর্শ সময় হওয়ার জন্য অনেক মানুষই ওই সময় ওখানে গিয়েছিলেন ঘুরতে। হ্যামিল্টন সাহেবের বাংলো খুব ভালো করে ঘুরে দেখে আবার গলি রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম পরবর্তী গন্তব্যস্থল, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। এই বেকন বাংলোর ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো, আর এখানের এন্ট্রি ফি ছিল 10 টাকা পার পার্সন। ভিতরে খুব সুন্দর একটা পার্ক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা বাড়ি।
এখানেও বাড়িটার ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র বাইরে দিয়েই ঘুরে দেখে নেওয়া যায়। 1932 সালের 30 এবং 31 ডিসেম্বর এই 2 দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোয় ছিলেন, তাই ওনার স্মৃতির উদ্দেশ্যেই এই বাংলোটা ওনাকে উৎসর্গ করা হয়েছে। ভিতরের পার্কটা বেশ ভালোভাবে ঘুরে দেখে আমরা বাইরে চলে এলাম। এই পার্কের ঠিক বাইরেই রয়েছে নদীর আরেকটা ঘাট, এবং সেই ঘাট থেকেই আপনাদের আবার ওই বোটেই উঠতে হবে। অর্থাৎ আগে যেখানে বোট থেকে নেমেছিলেন সেখানে ফিরে গেলে কিন্তু হবে না, এই ঘাট থেকে আপনাদের আবার আপনাদের যে বোট ছিল সেই বোটেই উঠতে হবে। আজকে আর কোনো সাইট সিং নেই, এবারে আমরা ধীরে ধীরে প্রবেশ করব সুন্দরবনের ভেতরে এবং পৌঁছবো আমাদের হোটেলে। সুন্দরবন আসা মানেই নদীর বুকে প্রকৃতিকে উপভোগ করা। এরকমই পড়ন্ত বিকালে আমরা পৌঁছলাম পাখিরালয়। সুন্দরবনে সাধারণত হোটেলগুলো এই পাখিরালয় এলাকাতেই হয়, কিন্তু আমাদের হোটেলটা পাখিরালয় এলাকায় ছিল না। আমাদের হোটেলটা ছিল পাখিরালয়ের উল্টো দিকে দয়াপুরে। সুন্দরবনের অধিকাংশ হোটেলই পাখিরালয় হওয়ার কারণে এখানকার ফেরিঘাটটায় খুব ভিড় হয়। তো আপনাদের হোটেল যদি এখানে হয় তবে আপনারা সাবধানে ওঠানামা করবেন, কারণ এখানকার ঘাটগুলির অবস্থা খুব একটা ভালো নয়। আর আমাদের নৌকার একজন মানুষের সাথে এখানে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, সেটা ভিডিওর পরে আপনাদের জানাবো। হোটেলে পৌঁছে ফ্রেশ হওয়ার পর আমাদের সকলের জন্য ছিল ঝুমুর নাচের আয়োজন। এটা প্রত্যেকটা সুন্দরবন ট্যুরেই একটা কমপ্লিমেন্টারি হিসাবে ওনারা দিয়ে থাকেন। আমরা সুন্দরবনে আদিবাসী হয়েছে বড় মাছ, নদীর ধারে চাষে বধু মিঠাই করে আস, ঝিরি ঝিরি বাকালা দি বইছে বড় মাছ, চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, নিজের হাতে ভাব করেছি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, নিজের হাতে ভাব করেছি ভাবলে হবে কি। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া, কারণ পরের দিনে অনেক জায়গা আমাদের ঘুরে দেখতে হবে। পরের দিনে সকালটা শুরু হলো দয়াপুর ফেরিঘাটে আমাদের বোটের সাথে। এখান থেকে আমাদের সুন্দরবনের মেন ভ্রমণটা শুরু হবে। যেহেতু সুন্দরবনের অধিকাংশ জায়গায় আজকে আমরা ঘুরে দেখব, তাই সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম। তখনও রোদ্দুরে দেখা পাওয়া যায়নি, চারপাশটা বেশ কুয়াশাচ্ছন্নই ছিল। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছলাম আজকের প্রথম সাইট সিইং স্পট সজনেখালি টাইগার রিজার্ভ। মাতলা ও গোমতী নদীর সংযোগস্থলে অবস্থিত সুন্দরবনের একটি অন্যতম প্রধান অভয়ারণ্য হল এই সজনেখালি অভয়ারণ্য। এখানে গেলে আপনারা এক বিশেষ প্রজাতির কচ্ছপের সংরক্ষণ দেখতে পাবেন। এই বিলুপ্তপ্রায় কচ্ছপের প্রজাতিটাকে এখানে সংরক্ষণ এবং তাদের প্রজনন ঘটানো হয়। অন্যান্য কচ্ছপের তুলনায় এদের দেখতে বেশ কিছুটা আলাদা এবং এদের নাকটা সবসময় জলের ওপরে উঠে থাকে। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সেই ওয়াচ টাওয়ার থেকে আপনারা দূরের জঙ্গলের দৃশ্য দেখতে পাবেন। ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ বা বাঘের দেখাও আপনারা পেতে পারেন। এছাড়াও এখানে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে ম্যানগ্রোভের সম্বন্ধে জানা যায়, আর রয়েছে কুমিরের সংরক্ষণ প্রকল্প। এই জায়গাটা বেশ কিছুটা সময় নিয়ে ঘুরে তারপর আমরা আবার নৌকা ধরে পরবর্তী জায়গায় পৌঁছব। এখানে সুন্দরবনের একটা খুব সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে এই জায়গাটার ছবি তুলে নিতে পারেন। শীতকালে অধিক পর্যটকের ভিড় থাকার কারণে ঘাটে গিয়ে আপনাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। ওনারা আপনাদের বোটের নাম ধরে ডাকবেন, তখনই আপনারা ঘাটে পৌঁছে যাবেন।
কারণ একবার যদি বোট কোনোভাবে ঘাট থেকে সরে যায় তখন সেই বোটটা আবার ঘাটে ফিরে আসতে অনেক সময় লাগে। তাই আপনারা অবশ্যই সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আরও কিছুটা জার্নি করার পর আমরা পৌঁছলাম সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে প্রবেশ করার সাথে সাথেই ব্রিটিশ আমলের একটা বুলেট প্রুফ জাহাজ আপনাদের চোখে পড়বে, আর তার সাথে দেখতে পাবেন বনবিবির মন্দির। সুন্দরবনের মানুষদের কাছে খুবই জাগ্রত হলেন এই বনদেবী। সুন্দরবনের মানুষজন বনদেবীর ওপর ভরসা করেই জঙ্গলে পাড়ি দেন তাদের জীবনযাপনের জন্য। এখানেও একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে, আর ওয়াচ টাওয়ার থেকে ওপরটা দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। আর এখানেও যদি ভাগ্য ভালো থাকে তবে বন্যপ্রাণীর দেখা আপনারা পেতে পারেন। যদিও আমাদের ভাগ্যটা অতটা ভালো ছিল না, তাই এখানে আমরা বন্যপ্রাণীর দেখা পাইনি। এবার এখান থেকেও আবার বোটে করে আমরা যাব পরবর্তী স্পটের দিকে। একইভাবেই এখানেও আপনাদের বোটের জন্য অপেক্ষা করতে হবে, আর বোটের নাম ধরে ডাকলে আপনারা বোটে উঠে পড়বেন। সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরিয়ে আমরা এবার যাব সুন্দরবনের আরও গভীরে। বড় নদী থেকে ধীরে ধীরে আমরা প্রবেশ করব ছোট খাঁড়িগুলোতে। আমরা যখন এই জায়গাটায় পৌঁছেছি তখন চারিদিকটা জোয়ারের জলে একেবারে পরিপূর্ণ, তাই কোনো রকম বন্যপ্রাণী আসার সম্ভাবনা এখানে খুবই কম ছিল। কিন্তু বন্যপ্রাণী না দেখতে পেলেও এই প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করাই হচ্ছে সুন্দরবন ভ্রমণের অন্যতম উদ্দেশ্য। আমাদের শহরের জনজীবনে অনেক সময় এরকম দূষণমুক্ত পরিবেশ আমরা পাই না, তাই দুটো দিন এই সুন্দরবনের দূষণমুক্ত পরিবেশে কাটানোর অভিজ্ঞতা একদিক দিয়ে খুবই ভালো ছিল। এই জায়গাটার নাম পঞ্চমুখানি। এটা পেরিয়ে আমরা পৌঁছবো দোবাকি ক্যাম্পে। এটা আমাদের পরবর্তী স্পট। এখানেও বেশ কিছুটা ভিড় ছিল, তাই আমাদের নামতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এই নামার সময় আপনারা কিন্তু অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন। সুন্দরবনের এই দোবাকি ক্যাম্প বিখ্যাত তার ক্যানোপি ওয়াকের জন্য। আমরাও তাই জন্য এই দোবাকি ক্যাম্পেই এসেছিলাম। ক্যানোপি ওয়াক হলো একটা উঁচু ওয়াকওয়ে যা দর্শনার্থীদের ম্যানগ্রোভ ক্যানোপির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ দেয়। এটি প্রায় 800 মিটার রাস্তা 20 ফুট উঁচু বেড়া দিয়ে তৈরি। এখানে আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর দেখা পেতে পারেন। এখানেও একটা ছোট ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে আপনারা হরিণের দেখা অবশ্যই পেতে পারেন। আমরা এখানে গিয়ে একটা হরিণের দেখা পেয়েছিলাম, যদিও বা বলতে পারি হরিণটা হয়তো আমাদের দেখা দেওয়ার জন্যই ওখানে বসেছিল। যাই হোক, সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলাম না, কিন্তু হরিণের দেখা পেয়েছি, এটাই হয়তো মনে থেকে যাবে। ক্যানোপি ওয়াক শেষ করে আমরা পৌঁছলাম ঘাটে, এবং ঘাট থেকে আবার নৌকা বা বোটে করে আমরা চললাম নদীর পথে। আমাদের আজকের শেষ সাইট সিইং স্পট ছিল এই দোবাকি ক্যাম্প। এরপরেও সুন্দরবনের আরেকটা স্পট রয়েছে যেটার নাম হলো ঝড়খালি, সেটা আমরা যেতে পারিনি। আপনারা যখন আপনাদের ট্যুর এজেন্টের সাথে কথা বলবেন অবশ্যই কথা বলে নেবেন যে তারা আপনাদের ঝড়খালি নিয়ে যাবে কিনা। আমরা যে ট্রাভেল এজেন্সিতে এসেছিলাম তারা বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের ঝড়খালিতে নিয়ে যায়নি। অন্যতম কারণ তারা দেখিয়েছিল কুয়াশা। তারা বলেছিল যে কুয়াশার কারণে বিকালবেলা ওখান থেকে ফেরা অসম্ভব হয়ে পড়বে, এবং সারা রাত হয়তো আমাদের মাঝ নদীতে নৌকার মধ্যেই কাটাতে হতে পারে। তাই সেই রিস্ক আমরা না নিয়ে সেখানে না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম। তবে সাথে একটু হতাশও হয়েছিলাম, হয়তো যদি ঝড়খালিটা আমাদের আগে নিয়ে যেত তাহলে ওই স্পটটা আর মিস হতো না। সুন্দরবন এত দূর থেকে এসে একটা জায়গা না দেখাই রয়ে গেল। বোটের নিচের ঘরগুলোয় কিছুক্ষণ রেস্ট করতে করতে বিকেলের সূর্যাস্তটা উপভোগ করছিলাম। আজকে সকাল থেকে সমস্ত খাওয়া দাওয়াই বোটের মধ্যেই দেওয়া হয়েছিল। কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। যেহেতু আমাদের ঝড়খালি ঘোরায়নি, তাই পাখিরালয়ে কিছুটা সময় দেওয়া হয়েছিল কিছু কেনাকাটা করার জন্য।
আর এই পাখিরালয় হয়ে গিয়েছিল একটা বিশাল বড় বিপদ। আমাদের বোটেরই এক সদস্য এখানে নৌকা থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন জলে। যদিও বোট যারা চালাচ্ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে নেমে ওনাকে উদ্ধার করেছিলেন, না হলে হয়তো খুব বড়সড় বিপদ হয়ে যেতে পারত। পাখিরালয় থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, মানে দয়াপুরে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ির পথে। দয়াপুর থেকে আমরা একদম পৌঁছবো গদখালিতে। এবার সুন্দরবনকে বিদায় জানানোর পালা। এই তৃতীয় দিনে আমাদের কোনো সাইট সিইং ছিল না, তাই একদম ডাইরেক্ট আমরা পৌঁছবো গদখালিতে। এই বোটে জলে ঘুরতে ঘুরতে দুদিন যে কোথা দিয়ে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতাটা একদিক দিয়ে ভালো এবং একদিক দিয়ে খারাপ। ভালো অভিজ্ঞতাগুলো হলো প্রকৃতিকে খুব ভালোভাবে এখানে উপভোগ করা যায় এবং বেশ কিছুটা দূষণমুক্ত পরিবেশে আপনাদের সময়টা কাটবে। আর খারাপ লাগার দিকগুলো রয়েছে বেশ কিছু, যেরকম এখানে অধিকাংশ ট্রাভেল এজেন্সি আপনাদের সঠিকভাবে ঘোরাবে না। যেরকম ওনাদের লিস্টে লেখা থাকে সেই জায়গাগুলো হয়তো আপনাদের দেখাবে না। এবং এখানে যখনই আপনারা ওঠানামা করবেন ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ঘাটগুলোর অবস্থা একেবারেই ভালো নয়। তাই বয়স্ক মানুষদের নিয়ে যাওয়ার আগে একবার কিন্তু অবশ্যই সব জিনিসটা দেখে শুনে নেবেন। কিছু কিছু ট্রাভেল এজেন্সি খাওয়া দাওয়ার মান ভালো হলেও বাকিদের খাওয়া দাওয়ার মান খুব একটা ভালো নয়। অধিকাংশ মানুষেরই এই খাবার খেয়ে শরীর খারাপ হয়ে যায়। বোটে ওঠা নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বোটে যতক্ষণ থাকবেন ততক্ষণও আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ নদীর জল এখানে প্রচুর গভীর। কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু অনেক অসুবিধায় পড়তে হবে বাকি সকলকে। আমার এই সুন্দরবন ভ্রমণের ভিডিওতে আমি কোনো ট্রাভেল এজেন্সির নাম এবং নাম্বার আপনাদের প্রোভাইড করব না, কারণ এখানে অনেক রকমের ট্রাভেল এজেন্সি রয়েছে এবং আমি চাই আপনারা অবশ্যই দেখে শুনে তারপর ভ্রমণ করুন। আমার জন্য যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় সেটা আমি অবশ্যই চাইব না, তাই আমি কোনো ট্রাভেল এজেন্সির প্রমোশন বা ট্রাভেল এজেন্সির নাম্বার আমি এখানে দিলাম না। তার সাথেই হোটেল বা খাবারের কোনো ডিটেলসও আমি আপনাদের দিলাম না, কারণ যে ট্রাভেল এজেন্সির সাথে আপনি যাবেন তারা যে হোটেলে রাখবে এবং তারা যে খাবার দেবে সেটাই আপনাদের খেতে হবে। আপনাদের নিজস্ব কোনো চয়েস এখানে থাকবে না। সুন্দরবন ভ্রমণের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি।